পৃষ্ঠা ৬২। ঘরের কাছের দেশ বার্মার সংস্কৃতি নিয়েও সযত্নে পড়াশোনা শুরু করলেন সুভাষ। পড়লেন প্রাচীন ভারতীয় ইতিহাস, মধ্যযুগ, প্রাক আধুনিক ও আধুনিক যুগের বাংলা সাহিত্য। এমনও তাঁর মনে হলো যে বর্মার তথ্য ইতিহাস যা তিনি পড়েছেন তার ভিত্তিতে প্রাচীন ভারতের উপর গবেষণারত বিখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কেও তিনি বেশ কিছু অজানা তথ্য জানাতে পারেন। পৃষ্ঠা ৬৩। তার মনে হলো বর্মা এক আশ্চর্য দেশ। সামাজিক গণতন্ত্রের একটা সম্পূর্ণ চেহারা পাওয়া যায় সেখানে। প্রশংসা করে নোট লিখলেন, ইউরোপের যে কোনো দেশের তুলনায় বর্মার মেয়েরা অনেক বেশি ক্ষমতার অধিকারী। সেখানকার দেশজ সুলভ প্রাথমিক শিক্ষার কারণে সে দেশে সাক্ষরতার হার ভারতের চেয়ে অনেকটাই বেশি। ইতিহাস, সাহিত্য ও শিল্পের আরও গভীর জ্ঞান অর্জনের প্রচেষ্টায় থাকলেন। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সংস্কৃতির পুনর্জাগরণের উপর ভিত্তি করে আধুনিক জাতীয় চরিত্র নির্মাণ সম্ভব। তার মনে হলো, উদ্ধৃতি শুরু, ঠিক যেমন ক্লাসিক্যাল সংস্কৃতির পুনর্জাগরণের মধ্য দিয়ে আধুনিক ইউরোপেরও ভিত্তি স্থাপিত হয়েছিল। তারই উদ্ধৃতি শেষ, টিকা ৩১। মান্দালয়ে পৌঁছানোর ঠিক পরেই একবার শরৎকে দুঃখ করে লিখেছিলেন সুভাষ, চিঠি লেখাটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার মাথার উপর সর্বক্ষণ খাঁড়া ঝুলছে, পুলিশের লাগাতার নজরদারি, কিন্তু লিখতে আমায় হবেই। তার সিদ্ধান্ত, যদিও প্রায় কখনোই তার চিঠিগুলি অক্ষতভাবে প্রাপকের কাছে পৌঁছতো না। টিকা ৩২। বর্মার জেলে ২ বছর তিনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের চিঠি লিখেই কাটিয়েছিলেন। সরকারি সেন্সরের রক্তচক্ষু সত্ত্বেও সুভাষের এই চিঠিগুলি তার মনের গতি প্রকৃতির অন্যতম সেরা সাক্ষী। কত রকম বিষয়েই না লিখতেন তিনি, শিল্প, সঙ্গীত, সাহিত্য, প্রকৃতি, শিক্ষা, জনসংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং অবশ্যই রাজনীতি। বন্ধুত্বের এক সেরা নিদর্শন সুভাষ ও দিলীপের পারস্পরিক চিঠিপত্র। নানা বিষয়ে তর্ক চলত তাঁদের মধ্যে, বিভিন্ন মানুষের কষ্ট সহ্য করার বিভিন্ন রকম ক্ষমতা, মানুষের নানা রকমের মানসিক প্রবণতা, নানাবিধ পথে পূর্ণতার অনুভূতি। অসুবিধার সম্মুখীন হয়েই যে সুভাষ নিজের মধ্যে সবচেয়ে বেশি শক্তি খুঁজে পান, সুভাষের মনের নিজস্ব দার্শনিক ধরনটিই নিশ্চয়ই তার কারণ, বলতেন দিলীপ। সুভাষের প্রত্যুত্তর, যার নিজস্ব দর্শন নেই সেই রকম মানুষেরও কোনো না কোনো ধরনের আদর্শ থাকতেই পারে। তার সঙ্গে জেলে যেসব অন্যান্য বন্দী ছিলেন তাদের মধ্যেই সুভাষ দেখেছিলেন কিছু মানুষকে যারা চিন্তাশীল নন, দার্শনিক তো ননই, তবুও তারা অনেক কষ্ট সহ্য করতে পারেন শান্তভাবে, এমনকি নায়কোচিতভাবে। অবশ্য দার্শনিক ধরনের যাঁরা, তাদের পক্ষে কষ্ট সহ্য করার একটা মহত্তর লক্ষ্য থাকে, মেনে নেন তিনি। তবে উল্টে প্রশ্নও করেন, এটাও কি সত্যি নয় যে আসলে আমরা সকলেই ভিতরে ভিতরে দার্শনিক, আর একমাত্র যন্ত্রণার স্পর্শই পারে আমাদের ভিতরকার সেই দার্শনিক সত্তাকে ঠিকঠাক জাগিয়ে তুলতে। টিকা ৩৩। দিলীপ মনে করতেন সুভাষই হবেন তাঁদের সেই প্রাণপ্রিয় রাজনৈতিক কাণ্ডারি। বলতেন তরুণ প্রজন্মের আস্থা সুভাষেরই উপর, তিনি তাদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মানুষ। পৃষ্ঠা ৬৪। তার স্থির বিশ্বাস ছিল যে সুভাষের মধ্যে যে আধার, বন্ধনীর মধ্যে অন্তরতম সত্তা, বন্ধনী শেষ, ও বিনয় বোধ রয়েছে,
তা কোনোদিনই তাকে সংকীর্ণমনা দেশপ্রেমী হতে দেবে না, কিংবা দেশের মঙ্গলের বিষয়টি উপেক্ষা করে কেবল জনপ্রিয় নেতা হয়ে উঠতে দেবে না। সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক মঙ্গল যে পথে, সেই পথেই চলতে চান সুভাষ। তবে কেবল জাগতিক বিষয়গুলি যে মঙ্গলের একমাত্র মানদণ্ড নয়, সে বিষয়েও তিনি অবহিত। শিল্পকর্মকে অনেক অর্থনীতিবিদ অপ্রয়োজনীয় মনে করতেন, সুভাষ কিন্তু তা ভাবতেন না। 1925 সালের 9 অক্টোবর সুভাষ লিখেছিলেন, সময়টা কেমন পাল্টে গিয়েছে। দিলীপকে বললেন, গানে গানে ভরিয়ে দাও দেশ, জীবনের যে আনন্দ আমরা ভুলে পিছনে ফেলে এসেছি তাকে আবার ফিরিয়ে আনো। যার লেখায় কোনো সঙ্গীতের মূর্ছনা নেই, যার হৃদয় সঙ্গীতে জেগে ওঠে না, তার পক্ষে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব নয়, লিখেছিলেন তিনি। উত্তর বাংলার মালদা জেলার গম্ভীরা সঙ্গীত ও নৃত্য তার মন জয় করেছিল। দিলীপকে বলেছিলেন সেখানে গিয়ে বাংলার এই সহজ শত উৎসারিত জনসঙ্গীতের ধারাটিকে কোনোভাবে উৎসাহ যোগাতে। স্বধর্ম বন্ধনীর মধ্যে নিজের ভেতরকার আকুতি, বন্ধনী শেষ, যে বোঝে তারই পক্ষে সম্ভব সত্যিকারের কাজে নিজের অলঙ্ঘনীয় অধিকার প্রতিষ্ঠা করা। দিলীপকে বলেছিলেন, এমারসনের ভাষায় বলতে গেলে একেবারে নিজের অন্তঃস্থল থেকে সেই ভাঙা গড়ার কাজটা শুরু করা দরকার। বন্দিত্বের ফলে কোনো কাজ করার সুযোগ ছিল না, আর তার থেকেই ক্রমে তাঁর বিশ্বাস জন্মালো অধিকাংশ মানুষের জন্যই সাধনার প্রধান ক্ষেত্র হওয়া উচিত সেবামূলক কাজ। শ্রী অরবিন্দ ততদিনে ধ্যানী হয়ে গিয়েছেন, সাধনায় ডুবে থাকেন। সুভাষ তাঁকে ভক্তি করতেন, কিন্তু একই সঙ্গে এই কথাও বলতেন, মানুষের থেকে বিচ্যুত হয়ে গেলে কিন্তু কাজ করার তাড়নাও হারিয়ে যেতে পারে। নানা কারণেই আমাদের জাতি ক্রমেই কর্মযোগের থেকে সমানে দূরে সরে শূন্য বিন্দুতে পৌঁছে যাচ্ছে। তাই আমাদের এখন চাই দ্বিগুণ পরিমাণে কর্মযোগের মন্ত্র, যার নাম রজ, বয়শূন্য বর্গীয় জ বিসর্গ, বন্ধনীর মধ্যে দন্তেশ্বয় হসন্ত, উদ্ধৃতি শেষ। তাঁর বক্তব্য। দিলীপ এই চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠিয়েছিলেন। কবি উত্তরে জানালেন, সুভাষের চিঠি বড় সুন্দর। এই লেখার মধ্য দিয়ে তার বুদ্ধি ও হৃদয়ের পরিচয় পেয়ে তৃপ্তি লাভ করেছি। সুভাষ আর্ট সম্বন্ধে যা লিখেছেন তার বিরুদ্ধে বলবার কিছুই নাই। টিকা 34। আবেগের বশে সুভাষ একবার 20 শতকের বাংলার আর এক জনপ্রিয় সাহিত্য তারকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও চিঠি লিখেছিলেন। তার মনে হয়েছিল দেশবন্ধু বিষয়ে একমাত্র এই ঔপন্যাসিকই সত্যিকারের অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি লেখা লিখেছিলেন। সুভাষকে সেই লেখা গভীরভাবে স্পর্শ করেছিল। সুভাষ তখন মান্দালয় জেলে ছিলেন। সেই সময়ই বাংলার এক বর্মাবাসী স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে পথের দাবি উপন্যাসটি লেখা ও প্রকাশ হয়েছিল। পৃষ্ঠা 65। সেই সাহিত্য সম্রাটকে তিনি লিখলেন, কমা উদ্ধৃতি শুরু, এখানে না এলে বোধ হয় বুঝতুম না সোনার বাংলাকে কত ভালোবাসি। আমার সময় সময় মনে হয়, বোধ হয় রবিবাবু কারারুদ্ধ অবস্থা কল্পনা করেই লিখেছিলেন, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিষয়চিহ্ন উদ্ধৃতি শেষ। টিকা 35। একটি নোটবুকে পছন্দের গানগুলি লিখে রাখতেন সুভাষ। তার মধ্যে অবশ্যই ছিল এই গানটি। তার সঙ্গে ছিল রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায় ও আরও অনেক কবির লেখা অনেক গান। বাংলার বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের গানগুলি
তার বন্দি দশার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই লেখা বলে তার মনে হতো। দূরত্ব যেন ক্রমেই মাতৃভূমির টান বাড়িয়ে তুলছিল। কালিদাসের প্রাচীন মহাকাব্য মনে করে তিনি লিখেছিলেন, উদ্ধৃতি শুরু, সকালে বিকালে যখন আকাশে সাদা মেঘের ভেলা ভাসতে দেখি, মনে হয় মেঘদূতের সেই পরবাসী যক্ষের মতো আমার বাংলা মায়ের জন্য অন্তরতম কিছু অনুভূতি তাকে দিয়ে পাঠিয়ে দিই। বৈষ্ণবদের মতো বলি, তোমারই লাগিয়া কলঙ্কের বোঝা বহিতে আমার সুখ। দাঁড়ি উদ্ধৃতি শেষ, টিকা 36। জেলের দৈনন্দিন জীবনের কথা সবচেয়ে সুন্দরভাবে উঠে আসত মেজ বৌদিদি বিভাবতী দেবীকে লেখা চিঠিগুলিতে। বিভাবতীর যে খুবই পছন্দ ছিল তার এই সব কাহিনী, তা জেনে সুভাষও খুশি হতেন। সংস্কৃত শাস্ত্র বচন রসো বৈসহ মনে করে বলতেন, জেল জীবন তাহলে তার সব রসবোধ নিঃশেষ করে দেয়নি, আর তার অর্থ তার জীবনের প্রধান রসদ যে আনন্দ, তাও তিনি হারাননি। সাধারণ বন্দীদের কষ্ট বর্ণনা করতেন তিনি। একজনের নাম মলয়, সে বর্মাদেশের গ্রাম্য রাজা, আর একজন শ্যামলাল, সে হলো বোকা চোর, যাকে ডাকা হতো পণ্ডিত বলে। চাণক্য ছিল মাদ্রাজের অশিক্ষিত অপরাধী। বাঙালি বন্দীদের সঙ্গে সে ইন্দো বার্মার স্থানীয় ভাষায় কথা বলতো। বিস্তারিত লিখতেন কেমন করে দিন কাটছে, কি করে জেলের প্রাণী জগতের সদস্যরা, যত সব পায়রা, মুরগি, টিয়া কিংবা দুষ্টু বেড়ালগুলো যারা চতুর্দিকে অনাচার করে বেড়ায়, মাঝে মাঝে পায়রাদের ধরে খেয়ে ফেলে। জীবনের প্রাত্যহিক উপকরণগুলি সেখানে প্রায়শই মিলত না, আর সেই নিয়ে তার যত রসিক মন্তব্য। উদ্ধৃতি শুরু, জামা কাপড়ের কথা জিজ্ঞাসা করেছেন? আপনারা কি জানেন না যে আমরা সম্রাটের অতিথি? আমাদের কি কোনো অভাব থাকতে পারে? জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। বিভাবতীর প্রশ্নের উত্তরে লেখেন সুভাষ। খাবার বিষয়ে লেখেন, আমাদের হোটেলে সবই পাওয়া যায়। আবার উদ্ধৃতি শুরু হচ্ছে, সেদিন ম্যানেজার বাবু আমাদের গরম গরম জিলিপি খাওয়ালেন, আর আমরাও দুহাত তুলে আশীর্বাদ করলাম তিনি যেন চিরকাল জেলেই থাকেন। তার পূর্বে রসগোল্লা খাইয়েছিলেন, পৃষ্ঠা 66। যদিও গোল্লা রসে ভাসছিল, তবুও ভিতরে রস ছিল না, এবং ছুঁড়ে মারলে রগ ফেটে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু আমরা সেই লৌহবৎ রসগোল্লা নিশ্চিন্ত মনে গলাধঃকরণ করে কৃতজ্ঞ চিত্তে ম্যানেজার বাবুর দীর্ঘায়ু কামনা করেছিলাম। উদ্ধৃতি শেষ। উদ্ধৃতি শুরু, গন্ধ ও গানের অভাব সময় সময় বোধ করি, কিন্তু উপায় কি? জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। মান্দালয়ে 2 বছর কেটে যাওয়ার পর সব রাজনৈতিক বন্দীদেরই যখন সরকার থেকে জানানো হলো তাদের জেলবাস আপাতত চলবে, সুভাষ তখন বিভাবতী দেবীকে লিখলেন, চাকরি বজায় থাকা উপলক্ষে এখানে ছোটোখাটো ভোজ হয়ে গেছে। টিকা 37। রোজকার খাবার, জামা কাপড়ের অভাব, কোনো গান বাজনা শোনার ব্যবস্থা না থাকা, যেসব বিষয়ে সুভাষ মেজ বৌদিদিকে মজা করে চিঠি লিখতেন, ঠিক সেগুলি নিয়েই কিন্তু বন্দীদের সঙ্গে জেল কর্তৃপক্ষের গুরুতর সংঘর্ষ বাধত। উদ্ধৃতি শুরু, যদি কোনো মানুষের অন্তরাত্মা থাকে তবে খাদ্য ও পানীয়ের মতোই সঙ্গীতও তার দরকার হয়। বর্মার গভর্নরের কাছে জেলের বন্দীদের গান বাজনা শোনার অনুমতি দাবি জানাতে গিয়ে সুভাষ বললেন, জেল কর্তৃপক্ষের অতীব অপমানজনক অন্যায় ব্যবহার, খাবার দাবার, জামা কাপড়, শোয়ার ব্যবস্থার কদর্য মান
ইত্যাদি নিয়ে সেই 1925-এর মে মাসেই সুভাষ ও অন্যান্য বন্দীরা অনশন ধর্মঘটের হুমকি দিয়েছিলেন। 1926-এর 18 ফেব্রুয়ারি তাঁরা শুরু করলেন 15 দিনের অনশন ধর্মঘট। আগের বছরের অক্টোবরে দুর্গাপূজার জন্য সরকার অতিরিক্ত বরাদ্দ ধার্য করতে অস্বীকার করেছিল, তার ফলেই এই সিদ্ধান্ত নেন তাঁরা। জেল সুপারিনটেন্ডেন্ট মেজর ফিন্ডলে, ফয়হস্যৈদন্তের নয়ডয় লয়েকার, সহৃদয় ব্যক্তি। খ্রিস্টান বন্দীদের ধর্মীয় উৎসব পালনের জন্য যেমন অল্প কিছু টাকা বরাদ্দ করা হতো, সে কথা মনে করে ফিন্ডলে তাই জেলে পুজো করার অনুমতিও দিয়ে দেন। ভাবেন বড় কর্তারা পরে ঠিকই মেনে নেবেন, সরকার কিন্তু মেনে নেয় না এবং এত বাড়াবাড়ি করার জন্য ফিন্ডলেকে যথেষ্ট ভর্ৎসনা করে। রাজনৈতিক বন্দীরা মনে করলেন 1858 সালে রানী ভিক্টোরিয়া যে ঘোষণা করেছিলেন তাদের ধর্মীয় স্বাধীনতায় এই অবাঞ্ছিত হস্তক্ষেপ তার সম্পূর্ণ বিরোধী, বিধির বিধানেরও বিরোধী। যতক্ষণ না টিকা 38, যতক্ষণ না সরকার তার অবস্থান থেকে সরে আসে বন্দীরা ছাড়লেন না। শেষ পর্যন্ত ধর্মীয় অধিকার হিসেবে মাথা পিছু বার্ষিক 30 টাকা মঞ্জুর হলো। পরে গোপনে সুভাষ শরৎকে জানান তারা মুক্তি না পাওয়া অবধি তাদের এই অনশন ধর্মঘটের কাহিনী বাইরে আলোচনা না করাই ভালো, তবে অনেক ভাবনা চিন্তার পরই এই পথ বেছে নেওয়া হয়েছে। টিকা 39। আসলে সেদিনের এই বিশেষ উপলক্ষটি হয়তো তত গুরুতর ছিল না। বন্দীদের বন্দি করে রাখার সিদ্ধান্তটি যাঁদের, তাদের উপর চাপ প্রয়োগ করার ইচ্ছাটাই ছিল আসল কথা। কর্তৃপক্ষ যদিও বন্দীদের সঙ্গে বাইরের দুনিয়ার সংযোগ একেবারেই বন্ধ রাখার চেষ্টা করতেন, তাদের এই অনশনের কথা অনশন শুরু হওয়ার 3 দিনের মধ্যে ফরওয়ার্ড পত্রিকায় প্রকাশিত হয়ে গেল। ভারতে রীতিমতো শোরগোল তুলল। পৃষ্ঠা 67। অনশন শেষ হলো 4 মার্চ 1926 তারিখে। বন্দীরা আবার স্বাভাবিক জীবনে ফিরে গেলেন, তবে আগের থেকে খানিকটা ভালো ব্যবহার জুটল তাঁদের কপালে। আইডস অফ মার্চ, আইডস অফ মার্চে অর্থাৎ 15 তারিখ মান্দালয় জেলে এলো ঝড় উদ্ধৃতির মধ্যে। এবার অবশ্য প্রাকৃতিক ঝড়ই বটে। সুভাষের বর্ণনায় চলমান ধুলোর আচ্ছাদন আমাদের সম্পূর্ণভাবে আবৃত করে ফেলল। উদ্ধৃতি চলছে। কাগজপত্র উড়তে লাগলো, লণ্ঠনের আলো নিবু নিবু হয়ে এলো, বিভিন্ন জিনিসপত্রের যেন ডানা গজিয়ে উঠল। স্বর্গের রোষ কিন্তু চিরস্থায়ী হলো না। করুণার বাড়ি বিন্দু বর্ষিত হলো উপর থেকে। দার্শনিকেরা বলেন ঈশ্বরের করুণা গভীর অন্ধকারেও দীপ্যমান। সুতরাং স্বাভাবিক যে কৃপা বিন্দু অন্ধকারেই ঝরবে। পরিবেশের ঐকতান সম্পূর্ণ হলো যখন বৈদ্যুতিক আলো যথাসময়ে নিভে গেল। মিল্টনের সিমেরিয়ান, ক্যাপিটাল সি স্মল আই MERIAN, ডার্কনেস এ আমরা হারিয়ে গেলাম। বিদ্যুতের ভয়ঙ্কর ঝিলিক অন্ধকারকে দৃশ্যমান করে তুলল। বন্ধনী শুরু। আবারও আমি মিল্টনকে অনুসরণ করছি, কেননা শেক্সপিয়ারের অপরূপ চন্দ্রালোকের বর্ণনা যতখানি সুমিষ্ট, মিল্টনের অন্ধকারের বর্ণনাও কি তত অপরূপ নয়? অনুরাগী ভক্তের চোখে যেন প্রকাশিত হলো তমসার রানী মা কালীর হাসি আর তার ভয়ঙ্কর সৌন্দর্য। বন্ধনী শুরু। চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্টহাসি। বন্ধনী শেষ। তারই উদ্ধৃতি শেষ। টিকা 40।
জেলারের কাছ থেকে জোগাড় হলো শুকনো বিছানার চাদর আর কম্বল। তিনি নিজের উদ্বৃত্ত রসদ থেকে সেগুলি বার করে দিলেন। বন্দীরা তখন দ্বার রক্ষীর কাছে গিয়ে আত্মসমর্পণ করল। এতদিনের শরৎ কিন্তু ভাইয়ের কাব্য ও দর্শনে আপ্লুত হওয়া কমিয়ে দিয়েছেন। এখন তিনি সুভাষের ক্রমক্ষীয়মান স্বাস্থ্য নিয়ে অতিশয় উদ্বিগ্ন। জেলের মধ্যে ইতিমধ্যে তাঁর ওজন যে প্রায় 40 পাউন্ড কমেছে জানতে পেরে খুবই দুশ্চিন্তায় শরৎ। টিকা 41। মনে জোর দিয়ে শারীরিক দুর্বলতাকে আর আটকানো যাচ্ছে না, এইসব অনশন ইত্যাদির ফলে আরও অনেকটাই বেড়ে গিয়েছে সেই দুর্বলতা। ভাইকে মুক্ত করার আইনি পথ খুঁজে না পেয়ে শরৎ এবার রাজনীতির পথ খুঁজতে শুরু করলেন। 1926-এর শেষ দিকে বাংলার আইনসভার নির্বাচন। শরৎ ঠিক করলেন সিন ফেইন পদ্ধতি অবলম্বন করবেন। রাজনৈতিক বন্দীদের নির্বাচনে দাঁড় করিয়ে দেবেন, ভোট দিয়ে ঢুকিয়ে জেলের বাইরে বার করে আনবেন। পৃষ্ঠা 68। প্রথমটা শুনেই সুভাষ নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব খারিজ করে দিলেন। আইনসভার সদস্যদের দেশের জন্য কোনো কাজ না করতে দেখে তিনি ক্রমেই বিরক্ত হয়ে উঠছিলেন। তার মনে হচ্ছিল পেন্ডুলামটা বোধ হয় দুলছে। গান্ধীর আইনসভা বিরুদ্ধতার পথেই বোধ হয় আবার ফিরে যেতে হবে। শরৎ কিন্তু তাকে বোঝালেন তার নিজের প্রস্তাবের পিছনে জোরদার যুক্তি রয়েছে। শেষে উত্তর কলকাতায় যতীন্দ্রনাথ বসুর বিরুদ্ধে প্রার্থী হতে রাজি হলেন সুভাষ। যতীন্দ্রনাথ বসু লিবারেল পার্টির এক বড়সড় নেতা। 1923 সালে স্বরাজি প্রার্থীকে হারিয়েছিলেন। ঈশ্বরের করুণা থাকলে আমরা ওকে ভালোভাবেই হারিয়ে দিতে পারবো। ছোট ভাইয়ের উপর রীতিমতো আস্থা ছিল শরতের। সুভাষ নিজের ইশতেহার প্রকাশও করতে পারলেন না। রাজনৈতিক বন্দীদের পক্ষে সাধারণ মানুষের কাছে কোনো অনুরোধ বা দরবার করাও সম্ভব ছিল না। টিকা 42। 1926 সালের গোটা শরৎকালটা জুড়ে শরৎ তার নিজের বিশ্ববিদ্যালয় নির্বাচনী অঞ্চলের জন্য প্রচারের পাশাপাশি সুভাষের নির্বাচনী প্রচার নিয়েও ব্যস্ত রইলেন। বোঝা গেল বেশ দক্ষ তিনি এ কাজে। শীতকালে দেখা গেল দুজনেই বিপুলভাবে জিতেছেন। আতশবাজি পুড়িয়ে বসু ভ্রাতৃদ্বয়ের যুগ্ম জয়ের উৎসব পালিত হলো। কলকাতার আকাশে রূপলি অক্ষরে লেখা ফুটল সুভাষচন্দ্রের জয়। বিষয় চিহ্ন টিকা 43। তবে ভারতের ঔপনিবেশিক কর্তারা তাঁদের আয়ারল্যান্ডের বন্ধুদের থেকে অনেক বেশি কঠোর। ভোটে জিতলেও সুভাষকে তাঁরা জেল থেকে বেরোতে দিতে রাজি হলেন না। বন্দিত্ব ঘুচল না। সুভাষের প্রতিক্রিয়া হলো খানিকটা দার্শনিক। উদ্ধৃতি শুরু। যে উদ্দেশ্যে ভগবান আমাকে এখানে পাঠিয়েছেন তা এখনো সফল হয় নাই এবং আমার কারাবাসকালীন শিক্ষা এখনো অসম্পূর্ণ রয়েছে। নারী উদ্ধৃতি শেষ। কিন্তু সংসার ছেড়ে সন্ন্যাস অবলম্বন যেহেতু তার ধরন নয়, বহির্জগতের স্মৃতি কেবলই তাকে বিষণ্ণ করে তোলে। তবে দেশের জন্য যদি তাকে চিরকাল জেলেই কাটাতে হয় তাতেও তিনি প্রস্তুত। টিকা 44। এক রাজনৈতিক সহকর্মীর কাছে তিনি আবারও জানালেন তার কাছে সেবার ব্রতর অর্থ হলো নিজে যা কিছু সব দিয়ে দেওয়া, প্রতিদানে কিছুই না চাওয়া। উদ্ধৃতি শুরু। আমার কথা জিজ্ঞাসা করিয়াছেন, কি উত্তর দিব? জিজ্ঞাসার চিহ্ন উদ্ধৃতি শেষ। তিনি লিখলেন, উদ্ধৃতি শুরু, রবিবাবুর একটি কবিতা আমার খুব ভালো লাগে। কবির ভাষায় প্রশ্নের উত্তর দিলে কি ধৃষ্টতা হইবে? জিজ্ঞাসার চিহ্ন। কবে প্রাণ খুলি বলিতে পারিব পেয়েছি আমার শেষ,
তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। বিষয় চিহ্ন উদ্ধৃতি শেষ, টিকা 45, বইয়ের পৃষ্ঠা 69। নিজেকে শক্তি দেওয়ার জন্য সেই রবীন্দ্রনাথের কথাই ধার করে প্রার্থনা করলেন, তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। টিকা 46। 1926 বছরটা ধরে সুভাষের শারীরিক শক্তি ক্রমেই কমে আসতে লাগলো। সমানেই অল্প অল্প জ্বর আসতো। শীত এলো যখন ব্যাপারটা গুরুতর হয়ে উঠল, ধরা পড়ল ব্রঙ্কো নিউমোনিয়া। পরের বছর 7 ফেব্রুয়ারি মেডিকেল বোর্ডকে দিয়ে পরীক্ষা করানোর জন্য তাকে পাঠানো হলো রেঙ্গুন সেন্ট্রাল জেলে। তার ডাক্তার ভাই সুনীল চন্দ্র বসু অনুমতি পেলেন সুভাষের সঙ্গে দেখা করার। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন একথা জেনে যে 18 মাস ধরে সুভাষকে এক যক্ষা রোগীর কাছে রাখা হয়েছিল। সুনীলের ভয় হলো সুভাষকেও হয়তো যক্ষায় ধরেছে। বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক কবিরাজ শ্যামাদাস বাচস্পতি সুভাষের শারীরিক অবস্থার রিপোর্টপত্র দেখে কলকাতা থেকেই তাঁর চিকিৎসার চেষ্টা করতে লাগলেন। সরকারি ডাক্তার সহ সবাই এক কথাই বললেন, এত অসুস্থ মানুষকে আর বর্মা জেলে না রাখাই উচিত। কিন্তু সরকার সে কথা শুনতে অরাজি। ইতিমধ্যে সুভাষ একদিন ধৈর্য হারিয়ে রেঙ্গুন জেলের সুপারিনটেন্ডেন্ট মেজর ফ্লাওয়ার ডিউ এর সঙ্গে ঝামেলা করলেন। সুপারিনটেন্ডেন্টের অত্যন্ত অভব্য ব্যবহারের অভিযোগ এনে অন্য কোনো জেলে যাতে তাকে এখনই চালান করা হয় সেই দাবি জানালেন। টিকা 47। 25 মার্চ তাকে ইনসিন জেলে পাঠানো হলো। সেখানে ছিলেন বন্ধু ভাবাপন্ন মেজর ফিন্টলে মান্দালয়, যাঁর সঙ্গে সুভাষের মোলাকাত হয়েছিল। সুভাষের শারীরিক দুর্দশা দেখে তিনি একেবারে হতবাক হয়ে পড়লেন। বন্দির স্বাস্থ্যের বিষয়ে ফিন্টলের রিপোর্ট পেয়ে সরকার বাংলা প্রাদেশিক আইনসভার মাধ্যমে প্রস্তাব আনল যে সুভাষকে মুক্তি দেওয়া যেতে পারে যদি তিনি রেঙ্গুন থেকে স্বাস্থ্যোদ্ধারের জন্য নিজের খরচে সোজা সুইজারল্যান্ডে যেতে রাজি থাকেন। ভারত, বর্মা বা শ্রীলঙ্কায় তিনি পা রাখতে পারবেন না যতক্ষণ না 1930 সালে বাংলার ফৌজদারি আইন সংশোধনী ধারার মেয়াদ না ফুরোয়। যে আইন অনুযায়ী তাকে ধরা হয়েছিল সেই 1818 সালে আইনটির থেকে বর্তমান আইনটি আলাদা। এই আইন ব্যবহার করেই আপাতত তিনি বন্দী হয়েছেন। এই অনিশ্চিত ইউরোপ নির্বাসনের প্রস্তাব সুভাষের একেবারেই পছন্দ হলো না। একবার বৃদ্ধ বাবা মাকে দেখে আসার সুযোগও এতে নেই, অথচ তাঁদের প্রায় 2.5 বছর তিনি দেখেননি। এতদিনের ত্যাগ ও অমৃত একই মুদ্রার 2 পিঠ বলে তিনি উপলব্ধি করেছেন। উদ্ধৃতি শুরু। 100% অর্জন ও 100% ত্যাগ, এর মাহাত্ম্যে তিনি উদ্দীপ্ত হয়ে রয়েছেন। টিকা 48। 1927 4 এপ্রিল শরৎকে চিঠিতে জানালেন কেন সরকারের প্রস্তাব মানতে তিনি নারাজ। যদি আমার বলশেভিক এজেন্ট হওয়ার ইচ্ছে থাকতো তবে তিনি লাফিয়ে উঠতেন। সরকার বলা মাত্রই প্রথম জাহাজে ইউরোপ যাত্রা করতেন। বলশেভিক দলে মিশে সমগ্র জগতে এক বিরাট বিদ্রোহ ঘোষণা করার উদ্দেশ্যে প্যারিস থেকে লেনিনগ্রাড পর্যন্ত ছোটাছুটি করতাম। পৃষ্ঠা 70। কিন্তু তেমন ইচ্ছা তার নেই। সরকার বোধ হয় ভুলে গিয়েছে যে তার উপর তারাই জেলবাসের কষ্ট আরোপ করেছেন। বিনা কারণে তাকে 2.5 বছর আটক রেখেছেন, অর্থাৎ তিনিই নির্যাতিত পক্ষ, সরকার নির্যাতিত পক্ষ নয়। নিজেকে তিনি কিছুতেই বোঝাতে পারছেন না যে জন্মভূমি থেকে চিরকালের জন্য নির্বাসন জেলে থেকে মৃত্যুবরণ করার থেকে কেন শ্রেয়।
কবির অনুসরণে আমি বিশ্বাস করি গৌরবের পথ শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়। শরৎকে বললেন বাবা মাকে সান্ত্বনা দিতে, তবে এও বললেন যে মুক্তির অমূল্য ধন লাভের আগে আরও কঠোর কষ্টভোগ সামনে রয়েছে। টিকা 49। উত্তরে শরৎ জানালেন সুভাষ তাঁর মতো করে ঠিকই বলেছেন, তবে তাতে তিনি সরকারের সঙ্গে বর্মা থেকে ভাইয়ের স্থানান্তর নিয়ে আলোচনা বন্ধ করবেন না। তাঁর ইচ্ছে সরকার সুভাষকে উত্তর ভারতের শৈলশহর আলমোড়ায় নিয়ে যাক। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে দেখাও করতে পারবেন, স্বাস্থ্যোদ্ধারও হবে। টিকা 50। 1927-এর 11 এপ্রিল সুভাষ শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে এক হাত নিলেন। আমার জীবন আমার কাছে যত প্রিয়, তদপেক্ষা বেশি প্রিয় সম্মান রক্ষার প্রশ্ন। ইনসিন জেলের সুপারিনটেন্ডেন্টকে লিখলেন তিনি, আমি আমার জীবনের বিনিময়ে এই পবিত্র ও অলঙ্ঘ অধিকার সমূহ ত্যাগ করতে পারি না, যা ভবিষ্যৎ ভারতের শাসনতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তির স্বরূপ হবে। টিকা 51। 6 মে আবারও একই মনোভাব ব্যক্ত করলেন। শরৎকে বললেন এই মনোভাব তাঁর জীবনের সাধারণ দর্শন থেকেই উদ্ভূত। মানুষের ধারণাই মানুষকে চালিত করে থাকে। আবেগতাড়িত হয়ে লিখলেন শরৎকে, এই সমস্ত ধারণা নিষ্ক্রিয় নয়, সক্রিয়, সংঘর্ষাত্মক। হেগেলের অ্যাবসোলিউট আইডিয়া, হার্টম্যান ও শপেনহাওয়ারের ব্লাইন্ড উইল এবং হেনরি বার্গসর, এল্যান ভাইটালের মতোই এই সমস্ত ধারণা ক্রিয়াশীল। এই ধারণার কাছে উৎসর্গীকৃত যে জীবন, তার সাফল্য অবশ্যম্ভাবী। সেন্ট পলের বিখ্যাত মন্তব্যটি মনে করলেন তিনি, আমরা রক্তমাংসের বিরুদ্ধে সংগ্রাম করি না, আমাদের সংগ্রাম অপশাসনের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, অন্ধকার পৃথিবীর ক্ষমতাধরদের বিরুদ্ধে, উচ্চ পদাধিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে। টিকা 52। যে ধারণায় তিনি নিজের আস্থার ভর রেখেছেন তার চূড়ান্ত জয় অনিবার্য, এই ছিল সুভাষের ঐকান্তিক বিশ্বাস। ইউরোপে নির্বাসনের প্রস্তাব খারিজ হতে সরকারের নির্দেশে সুভাষকে আলমোড়া জেলে স্থানান্তরিত করা স্থির হলো। 1927 সালের 11 মে তাকে ইনসিন জেল থেকে এনে রেঙ্গুনে একটি নৌকায় ওঠানো হলো। বঙ্গোপসাগর ধরে 4 দিনের যাত্রা শেষে পৌঁছলেন ডায়মন্ড হারবারে। সেখানে সেই আগের পরিচিত পুলিশ অফিসার মিস্টার লোম্যানের সঙ্গে আবার তাঁর দেখা। ইনি 1924 সালে সুভাষকে সঙ্গে করে মান্দালয়ে নিয়ে গিয়েছিলেন। তাই যখন তীরে নামার নির্দেশ পেলেন সুভাষ ভারী সন্দিগ্ধ হয়ে পড়লেন। তবে কি আবারও কোনো ফোন দিয়েছে? তবে কি তাকে কলকাতায় না নিয়ে গিয়ে অন্য কোথাও চালান করা হচ্ছে? পৃষ্ঠা 71। যাই হোক, কিছু পরে আশ্বাস মিলল যে বাংলার গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন নৌকাটি তাঁর অধীনেই রেখেছেন। এখন উচ্চপদস্থ কিছু ডাক্তার দিয়ে সুভাষের পরীক্ষা নিরীক্ষা করানো হবে। থাকবেন গভর্নর নিজের ডাক্তারও, গভর্নরের নিজের ডাক্তারও। পরের দিন সকালে মিস্টার লোম্যান হাতে একটি টেলিগ্রাম নিয়ে উপস্থিত। গভর্নর নাকি সুভাষকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্ট্যানলি জ্যাকসন তবে অকপট মন নিয়েই এসেছিলেন, ভাবলেন সুভাষ। সুদক্ষ রাজনীতিবিদের অভ্রান্ত বিচার শক্তির সাহায্যে তিনি জনগণের অভিযোগ বুঝতে পেরেছিলেন। টিকা 53। পুলিশি স্বেচ্ছাচারিতা আপাতত বন্ধ করতেই চাইছিলেন জ্যাকসন, আর তাই বিনা বিচারে 2.5 বছর বর্মার জেলে বন্দি থাকার পর সুভাষচন্দ্র আজ অকস্মাৎ আবার একজন স্বাধীন মানুষ। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 71। যুব সমাজের নেতা।